আজকের দিনে মেয়েরা যে সমস্ত ইমিটেশন বা কস্টিউম জুয়েলারি জিনিসপত্র ব্যবহার করে, সোনার মতো দেখতে হার, কানের, এই সমস্ত জিনিসগুলো কিভাবে তৈরি করা হয়, এই ছোট বিষয় নিয়ে একটু আলোচনা করব। ক্লাস 10 এবং ক্লাস 8-এর স্টুডেন্ট যারা আছো তারা যদি দেখো, আশা করি এখান থেকে পরীক্ষায় পড়েই এবং তোমরা সঙ্গে সঙ্গে করে দিতে পারবে। তাহলে যে অংশটা থাকছে সেটা হচ্ছে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। এই বিষয়টা থাকছে আজকের বিষয়। এই তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং, একটা ধাতুর উপর অন্য ধাতুর একটা প্রলেপ দেওয়া হয়। কোনটা ক্যাথোড হিসাবে ব্যবহার করব, কোনটা অ্যানোড হিসাবে ব্যবহার করব, কোনটা তড়িৎ বিশ্লেষক হিসাবে ব্যবহার করব, এই টোটাল বিষয়গুলো নিয়ে হালকা করে একটু কনসেপ্টটা ক্লিয়ার করব। প্রথমে জানবো যে সক্রিয় ধাতু কাকে বলে। ইলেকট্রোপ্লেটিং জানতে গেলে সক্রিয় ধাতু কাকে বলে আর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু কাকে বলে, এই দুটো বিষয়টা একটু ক্লিয়ার করে নিতে হবে। সক্রিয় ধাতু কাকে বলে? বলছে যে সমস্ত ধাতু খুব সহজেই ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন, জলীয় বাষ্প এবং অ্যাসিডের সাথে রাসায়নিক বিক্রিয়া করে যৌগ গঠন করে, তাদের হচ্ছে সক্রিয় ধাতু। তাহলে সক্রিয় ধাতু কাদের বলে? যারা সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে এবং ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন, জলীয় বাষ্প, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, মানে রাসায়নিক বিক্রিয়া করে যৌগ গঠন করে, তাদের হচ্ছে সক্রিয় ধাতু। কাদের বলা হয়? বলছে পর্যায় সারণীর 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপে যারা আছে সেই সমস্ত মৌলগুলো, যেমন সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, এই সমস্ত ধাতুগুলো এরা সহজেই ইলেকট্রন ত্যাগ করে এবং এরা সহজেই অক্সিজেন, জলীয় বাষ্প এবং অ্যাসিডের সাথে রাসায়নিক বিক্রিয়া করে যৌগ গঠন করে, তাই এদের বলা হচ্ছে সক্রিয় ধাতু। আর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু কাকে বলে? বলছে যে সমস্ত ধাতু খুব সহজেই ইলেকট্রন ত্যাগ করে না এবং খুব সহজেই অক্সিজেন, জলীয় বাষ্প, অ্যাসিডের সাথে রাসায়নিক বিক্রিয়া করতে চায় না, তাদের বলা হয় অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু। মানে এরা সহজে রাসায়নিক বিক্রিয়া করে না। এক্সাম্পল কী হবে? সোনা হবে। সোনা, যার ল্যাটিন নাম কি? অরাম, এখান থেকে আসছে সোনা, সংকেত হচ্ছে AU। সোনা, প্লাটিনাম, AG বা রূপা, যেটাকে বলছে আর্জেন্টাম AG, রূপার সংকেত এটা। এই সমস্ত ধাতুগুলো এরা সহজে কিন্তু রাসায়নিক বিক্রিয়া করে না, এই জন্য সোনা কি অনেক দিন ধরে বেশ উজ্জ্বল চকচকে দেখায়, ঠিক আছে? এরা সহজে রাসায়নিক বিক্রিয়া করে না, অক্সিজেন, জলীয় বাষ্প, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, এদের অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু বলা হয়। তাহলে সক্রিয় ধাতু আলটিমেট কি? এরা সহজেই রাসায়নিক বিক্রিয়া করে, আর কম সক্রিয় ধাতু এরা সহজে রাসায়নিক বিক্রিয়া করে না। এবার আসছি, সেটা হচ্ছে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। এই বিষয়টা জানো। প্রথম ডেফিনেশন কি বলছে? বলছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে কম সক্রিয় ধাতুর উপর অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতুর একটা পাতলা প্রলেপ বা আস্তরণ দেওয়ার যে ঘটনা, সেই ঘটনাটাকে বলেছে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন। তাহলে কি বলা হচ্ছে? বলছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে কম সক্রিয় ধাতুর উপর অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতুর একটা প্রলেপ দেওয়া বা পাতলা আস্তরণ দেওয়ার যে ঘটনা, সেই ঘটনাটাকে বলেছে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন। এই পদ্ধতিতে যে ধাতুর প্রলেপ দেওয়া হবে, যার উপর প্রলেপ দেওয়া হবে, কোনটাকে ক্যাথোড কোনটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করবো সেটা একটু দেখো। মনে করো এটা একটা ব্যাটারি। ফিজিক্সের ভাষায় আমরা ব্যাটারিকে কেমন চিনি? একটা বড় অংশ, একটা ছোট অংশ। ব্যাটারিতে কী থাকে? একটা পজিটিভ থাকে আর একটা কী থাকে? নেগেটিভ থাকে। ব্যাটারির যেটা পজিটিভ সেটাকে বলা হচ্ছে ক্যাথোড, আর ব্যাটারির যেটা নেগেটিভ সেটাকে বলা হচ্ছে অ্যানোড। তাহলে অ্যানোড আর ক্যাথোড জিনিসটা কি বোঝা গেল? তাহলে অ্যানোড আর ক্যাথোড এটা কোথায় থাকে? ব্যাটারিতে থাকে। ব্যাটারির যেটা পজিটিভ সেটাকে বলা হচ্ছে ক্যাথোড, আর ব্যাটারির যেটা নেগেটিভ সেটাকে বলছে অ্যানোড। মনে করো যে ব্যাটারির যেটা পজিটিভ সেটাকে কী বলা হয়? ক্যাথোড। এই ক্যাথোডটা যদি এর সঙ্গে যোগ করে দিই, মানে ব্যাটারি পজিটিভটা যদি আমি কোনো একটা কন্ডাক্টর বা পরিবাহী বা তারের সাহায্যে এনে এর সঙ্গে যোগ করে দিই, তাহলে এই অংশটা তখন হয়ে গেল ক্যাথোড। একটা লোহার, মানে কি এটা লোহা, এটা তামা, সিম্পল বলছি। তার লোহাটার সঙ্গে ব্যাটারির পজিটিভটা যোগ করলাম, পজিটিভটা কী বলা হয়? ব্যাটারির পজিটিভকে কী বলা হয়? ক্যাথোড বলা হয়। তাহলে লোহাটার সঙ্গে যখন ব্যাটারির পজিটিভ যোগ করলাম, তখন এই লোহাটা হয়ে গেল ক্যাথোড। আবার ব্যাটারির নেগেটিভটা যদি আমি এই তামাটার সঙ্গে যোগ করে দিই একটা তার দিয়ে বা কন্ডাক্টর দিয়ে, তখন এই তামার পাতটা যেটা, সেই তামার পাতটা হয়ে গেল অ্যানোড। তাহলে এরা কিন্তু ক্যাথোড অ্যানোড নয়, তামা, লোহা, এরা কিন্তু ক্যাথোড অ্যানোড নয়। ব্যাটারির কোন অংশ এখানে যোগ করছি তার উপর ডিপেন্ড করছে ক্যাথোড হবে না অ্যানোড হবে। ব্যাটারির যদি পজিটিভ এর সঙ্গে যোগ করি তখন এইটা হয়ে গেল ক্যাথোড, ব্যাটারির নেগেটিভটা যদি এর সঙ্গে যোগ করে দিই তখন এইটা হয়ে গেল অ্যানোড। তাহলে অ্যানোড বা ক্যাথোড অ্যাকচুয়ালি এদের নাম নয়। ব্যাটারির পজিটিভটাকে বলা হয় ক্যাথোড, ব্যাটারির নেগেটিভটাকে বলেছে অ্যানোড। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং এইটা করতে গেলে কি করতে হয় দেখো। লোহার উপর যে কোনো একটা ধাতুর যদি প্রলেপ দেওয়া হয়, সেই ঘটনাটাকে বলেছে গ্যালভানাইজেশন। তাহলে কোনো ধাতুর উপর কোনো ধাতুর যদি প্রলেপ দেওয়া হয়, সেই ঘটনাটাকে বলেছে গ্যালভানাইজেশন। লোহা কি অনেক কম সক্রিয় ধাতু, যার ফলে এরা সহজে অক্সিজেন, জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? ফেরোসোফেরিক অক্সাইড, মরিচা তৈরি করে। মরিচার সংকেত কি? Fe2O3 NH2O। এই N এর মানটা বেশিরভাগ ক্ষেত্রে 3 হয়। তাহলে মরিচার অরিজিনাল সংকেত কি? Fe2O3 3H2O। এটা হচ্ছে মরিচার সংকেত, এটা রাসায়নিক নাম হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড। তাহলে লোহা সহজে
যেহেতু কম সক্রিয় ধাতু, তাহলে লোহা খুব সহজে অক্সিজেন জলীয় অবস্থার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এবং লোহার উপর একটা আস্তরণ পড়ে, এই আস্তরণটা হচ্ছে মরিচা। তার ফলে কী হয়, লোহাটা আস্তে আস্তে ক্ষয়তে থাকে, মানে ভঙ্গুর হয়ে যায়। তাই লোহার এই ক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য লোহার উপর কী করা হয়, জিঙ্কের একটা প্রলেপ দেওয়া হয়। এই লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয় যে পদ্ধতির সাহায্যে, সেই পদ্ধতিটাই হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন। ঠিক একই রকমভাবে মনে করো একটা তামার তৈরি একটা গহনা, একটা হার বা একটা কানের, এটার উপর আমি সোনার যদি প্রলেপ দিই, যে পদ্ধতিতে দেবো সেই পদ্ধতিটা বলছে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন পদ্ধতি। বলছে যে মেশিনে এই ঘটনাটাকে ঘটানো হয়, মনে করো একটা লোহার পাত, এই লোহার পাতের উপর আমি একটা জিঙ্কের প্রলেপ দিতে চাইছি, যে পদ্ধতিতে করব সেই পদ্ধতিটা হচ্ছে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। যে যন্ত্রের সাহায্যে এই ঘটনাটা ঘটানো হবে সেই যন্ত্রটাকে বলেছে ভোল্টামিটার। তাহলে ভোল্টামিটারের সাহায্যে কী করা হয়, তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং এইটাকে ঘটানো হয়। তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিংয়ে কোনটা ক্যাথোড, কোনটা অ্যানোড এবং কোনটা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করব, সেটা জানতে গেলে তিনটে বিষয় শর্টকাটভাবে জানো। এক নম্বর কি বলছে, যার উপর প্রলেপ দেওয়া হবে সে থাকবে ক্যাথোডে। তাহলে মনে করো এর উপর আমি এর প্রলেপ দেবো, কি বলছি, এইটার উপর প্রলেপ দেবো, কার, এর। যার উপর প্রলেপ দেবো সে থাকবে কি, ক্যাথোডে। মানে কি, এটাকে ব্যাটারির পজিটিভের সঙ্গে যোগ করব। এ তো নিজে ক্যাথোড নয়, ব্যাটারির পজিটিভটা যদি এর সঙ্গে যোগ করে দিই তখন হয়ে গেল ক্যাথোড। তাহলে যার উপর প্রলেপ দেবো সে থাকবে ক্যাথোডে, মানে ব্যাটারির পজিটিভটা এর সঙ্গে যুক্ত করা থাকবে। আর যার প্রলেপ দেওয়া হবে সে থাকবে অ্যানোডে, মানে ব্যাটারির নেগেটিভটা এর সঙ্গে যুক্ত করা থাকবে। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে সেটাই বলা হচ্ছে, বলছে যার উপর প্রলেপ দেওয়া হবে সে থাকবে ক্যাথোডে, মানে ব্যাটারির পজিটিভের সঙ্গে সেটা যুক্ত থাকবে। আর যার প্রলেপ দেওয়া হবে সে থাকবে অ্যানোডে, মানে সেটাকে ব্যাটারির নেগেটিভের সঙ্গে যুক্ত করা হবে। যার প্রলেপ দেওয়া হবে সে থাকবে অ্যানোড হিসাবে এবং বা ব্যাটারির নেগেটিভের সঙ্গে তাকে যুক্ত করা হবে। আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী ব্যবহার করব, বলছি অ্যানোডে যে ধাতু থাকবে, মানে যার প্রলেপ দেওয়া হবে, এর প্রলেপ দেওয়া হবে, যার প্রলেপ দেওয়া হবে তার সালফেট অথবা ক্লোরাইড, এটাকে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করা হবে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী ব্যবহার করব, বলছে যার প্রলেপ দেবো, মনে করো এইটার উপর এর প্রলেপ দেবো, তার এর আমি সালফেট বা ক্লোরাইড লবণ তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করব। যে মেশিনটাই করা হয় সেই মেশিনটাকে বলছে ভোল্টামিটার। ওকে, তাহলে তড়িৎ লেপন ঘটনাটা যে মেশিনের সাহায্যে করা হয় তাকে বলছে ভোল্টামিটার। এবার আসছি, দেখো শর্টকাট পদ্ধতি। তাহলে তিনটে পদ্ধতি মেন, আর কিছু নয়। যার উপর প্রলেপ দেবো সে থাকবে ক্যাথোডে, যার প্রলেপ দেবো সে থাকবে অ্যানোডে, আর ভোল্টামিটারে যে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করবো সেটা কি, বলছে অ্যানোডে যেটা থাকবে তার ক্লোরাইড অথবা সালফেট লবণ। ব্যাস, এবার দেখো কী বলা আছে। প্রথম কোশ্চেন বলছে তামার উপর রূপার একটা প্রলেপ দিতে চাইছি। সোনা আর রূপার ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য একটু আলাদা হবে, এই দুটো কিন্তু মুখস্থ রাখতে হবে। যদি কোনো ধাতুর উপর রূপোর প্রলেপ দেওয়া হয়, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহার করব, সেক্ষেত্রে ব্যবহার করবে যেটা রূপার প্রলেপ দিলে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। তাহলে কোনো ধাতুর উপর যদি রূপার প্রলেপ দিতে চাই তাহলে সেক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহার করব, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। সংকেত কি, KAgCN2, এটা হচ্ছে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। আর কোনো ধাতুর উপর যদি আমি সোনার প্রলেপ দিতে চাই তাহলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহার করব না, পটাশিয়াম অরোসায়ানাইড, যেটা আছে KAuCN2। এই দুটো একটু মুখস্থ রাখতে হবে, আর কিছু নাই। তাহলে কোনো ধাতুর উপর যদি রূপার প্রলেপ দিতে যাই সেক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করব কি, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। আর যদি সোনার প্রলেপ দিতে চাই সেক্ষেত্রে ব্যবহার করব পটাশিয়াম অরোসায়ানাইড। এটা একটু দেখো, বলছে তামার উপর রূপার প্রলেপ দিতে চাইছি, কার উপর দেবো, তামার উপর রূপো। তাহলে এটা মনে করো তামা, এর উপর রূপার প্রলেপ দিতে চাইছি, যার উপর দেবো সে থাকবে ক্যাথোডে। তাহলে ক্যাথোডে কে থাকবে, তামা। কি দিচ্ছি, কার প্রলেপ দেবো, রূপার, রূপা থাকবে কোথায়, অ্যানোডে। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহার করব, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। ওকে, পরে কোশ্চেন কী বলা আছে, বলছে তামার উপর সোনার প্রলেপ। মনে করে এটা তামা, এটা সোনা, তামার উপরে প্রলেপ দেবো, যার উপর দেবো সে থাকবে ক্যাথোডে। তাহলে তামা থাকবে ক্যাথোডে। দেখো ক্যাথোডে কে আছে, তামা। কার প্রলেপ দেবো, সোনার, সোনা থাকবে কোথায়, অ্যানোডে। আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহার করব, সোনা যদি হয় তাহলে পটাশিয়াম অরোসায়ানাইড, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হবে। ঠিক আছে। আচ্ছা, পরে কোশ্চেন যেটা, সেটা হচ্ছে লোহার উপর মনে করো ক্রোমিয়ামের আমি প্রলেপ দিতে চাইছি। এটা মনে করো লোহা, এটা ক্রোমিয়াম। ঠিক আছে, তাহলে লোহার উপর দেবো, যার উপর দেবো সে থাকবে কোথায়, ক্যাথোডে। তাহলে ক্যাথোডে কে থাকবে, লোহা। কার প্রলেপ দিচ্ছি না, ক্রোমিয়াম। তাহলে ক্রোমিয়াম যা সংকেত হচ্ছে Cr।
তাহলে ক্রোমিয়াম কোথা থাকবে, যার প্রলেপ দেবো সে থাকবে অ্যানোডে, তাহলে ক্রোমিয়াম থাকবে অ্যানোডে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহার করব, বলছি অ্যানোডে যে থাকবে মানে এখানে যে আছে, এটাই যে আছে, এর ক্লোরাইড অথবা সালফেট লবণ ব্যবহার করব। বেশিরভাগ ক্ষেত্রে সালফেট লবণ ইউজ করা হয়। তাহলে ক্রোমিয়ামের সালফেটটা কী হবে, তাহলে ক্রোমিয়ামের সালফেট কী হবে না ক্রোমিক সালফেট, যেটা বলছে Cr2SO4 তাহলে এটাকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ক্রোমিক সালফেট তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয়, যার সংকেত হচ্ছে Cr2SO4। পরে যেটা সেটা হচ্ছে লোহার উপর মনে করে জিঙ্কের দিতে চাইছি, তাহলে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেবো। লোহা এটা জিঙ্ক, তা লোহার উপর দেবো, যার উপর দেবো সে থাকবে ক্যাথোডে। কার প্রলেপ দেবো না জিঙ্কের, জিঙ্ক থাকবে কোথায় অ্যানোডে, ব্যাস। তাহলে ক্যাথোডে কে থাকছে লোহা, জিঙ্ক থাকছে অ্যানোডে। আর কি বললাম, অ্যানোডে যে থাকবে তার সালফেট মানে ZnSO4 জিঙ্ক সালফেট, এটাকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করব, আর কিছু নেই, ঠিক আছে। পরে যেটা সেটা হচ্ছে লোহার উপর মনে করো আমি টিনের প্রলেপ দিতে চাইছি, টিন যেটা বলা হচ্ছে স্ট্যানাম, টিনকে বলা হচ্ছে স্ট্যানাম, সংকেত কি Sn। তাহলে লোহার উপর টিনের, এটা মনে করো লোহা, এটা টিন, তাহলে লোহার উপর টিনের প্রলেপ দেবো, যার উপর দেবো সে থাকবে ক্যাথোডে, মাথায় ঢুকাও, যার উপরে দেবো সে থাকবে ক্যাথোড। কার উপর দেবো, লোহার উপর, তা লোহা থাকবে ক্যাথোডে। ক্যাথোডে মানে কি, ব্যাটারির পজিটিভটা এর সঙ্গে যুক্ত করা থাকবে, ব্যাস। কার প্রলেপ দেবো না টিনটাকে বলে যে স্ট্যানাম মানে Sn প্রলেপ দেবো, তাহলে যার প্রলেপ দেবো সে থাকবে অ্যানোডে মানে ব্যাটারির নেগেটিভ এর সঙ্গে যুক্ত থাকবে, হয়ে গেল। আচ্ছা, আর অ্যানোডে যে থাকবে তার সালফেটটাকে আমি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করব। তাহলে অ্যানোডে কে আছে, বলছি কার প্রলেপ দেওয়া হবে না টিনের, তাহলে অ্যানোডে থাকবে কে, টিন। তাহলে টিনের সালফেট মানে কি স্ট্যান্ডাম সালফেট, তাহলে SnSO4 এটাকে আমি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করব। আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হলো। এইখান থেকে কিন্তু কোশ্চেন পড়ি ক্লাস 10 এবং 8-এর জন্য, ঠিক আছে। তাহলে আজ এইটুকুই।